গুড মর্নিং স্টুডেন্ট। আমরা সকলেই জানি বসিরহাট মহাবোধি কলেজ অফ এডুকেশনের পক্ষ থেকে শুরু হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স, যেখানে আমরা নিয়েছি একটি বিষয় ভ্যালু এডুকেশন। এখানে যে ইউনিট আজকে আমরা জানবো সেটা হচ্ছে রোল অফ টিচার অ্যাজ ফেসিলিটেটর অফ ভ্যালু ডেভেলপমেন্ট। মূল্যবোধের শিক্ষায় শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য। তো দেখে নেওয়া যাক যে শিক্ষক তিনি কিভাবে তার দায়িত্ব কর্তব্য পালন করেন। আমরা এই আলোচনার প্রথমেই শিক্ষক শব্দটির যে ব্যুৎপত্তিগত অর্থ সেটা আমরা দেখে নেব। শিক ধাতু থেকে শিক্ষক শব্দের উদ্ভব। এই শিখ ধাতুর সঙ্গে যুক্ত হচ্ছে ক প্রত্যয় এবং যার অর্থ দাঁড়িয়েছে যিনি শিক্ষা দেন তিনি হচ্ছেন শিক্ষক। শিক্ষক কেমন হবেন সেটাকে আমরা একটু দেখে নিই। সাধারণ শিক্ষক তিনি বলেন, ভালো শিক্ষক ব্যাখ্যা করেন, উত্তম শিক্ষক প্রদর্শন করেন, আর মহান শিক্ষক তিনি কিন্তু অনুপ্রেরণা যোগান। আর এই অনুপ্রেরণা যোগানোই হচ্ছে কিন্তু আজকের যে শিক্ষক তাদের কাজ। আমরা যদি অনুপ্রাণিত করতে পারি আমাদের ভাবি যে যুব সমাজ, ভাবি যে নাগরিক যারা আজকে কচিকাঁচা, তাদেরকে যদি আমরা অনুপ্রাণিত করতে পারি তাহলে কিন্তু তাদের মধ্যে মূল্যবোধের শিক্ষার বিকাশ ঘটবে, মূল্যবোধের শিক্ষায় তারা শিক্ষিত হবে। শিক্ষকতা হচ্ছে এমনই এক মহান পেশা যা একজন মানুষের চরিত্র, দক্ষতা ও ভবিষ্যৎ গড়ে তোলে। অবশ্যই ভবিষ্যৎ গড়ে তোলে শিক্ষার্থীর দক্ষতা বিকাশের মাধ্যমে এবং তার চরিত্রকে সুউন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার মাধ্যমে। একজন শিক্ষক কিন্তু শিক্ষার্থীর চরিত্রকে সুসংগঠিত করবেন, তাকে বিভিন্ন দক্ষতার বিকাশ তার মধ্যে ঘটাবেন, আর যাতে তার ভবিষ্যৎ সুউন্নত হয় সেই প্রচেষ্টাই কিন্তু শিক্ষক মশাই চালাবেন। শিক্ষকতা হচ্ছে মহান এক পেশা। এই পেশা সম্পর্কে যতটাই বলি না কেন সেটা কম বলা হবে। শিক্ষক শব্দের অন্য আরেকটি সমর্থক শব্দ গুরু। গুরুং বন্দে জগৎগুরুং, অর্থাৎ যিনি জগৎগুরু, যিনি বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক, সেই গুরুকে আমরা বন্দনা করি, তার পূজা করি, তাকে সম্মান প্রদর্শন করি। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেব তিনি কেমন? তিনি হচ্ছেন একজন সৃষ্টিকর্তা, যেমন ব্রহ্মা। বিষ্ণুর মতো তিনি পালনকর্তাও বটে, তিনি পালনও করেন। আবার সেই গুরুদেব তিনি কিন্তু রূপান্তরও করেন। আর তাহলে গুরুদেব হচ্ছেন, আমরা তাকে বিভিন্ন আখ্যায় আখ্যায়িত করছি এবং গুরুদেবের যে কাজ সেই কাজের কিন্তু বর্ণনা করছি বিভিন্নভাবে। আমরা তার কাজের শেষ নেই। তিনি সমাজ গঠনের কারিগর। তিনি যে ভাবি প্রজন্ম যারা আজকে কচিকাঁচা, তাদের তিনি যেমন মানসিকভাবে তাদেরকে বলীয়ান করছেন, তাদের মধ্যে দক্ষতার যে সৃজন এবং সেই দক্ষতার পরিপালন সেটা তিনি করছেন এবং সেই শিক্ষার্থীকে রূপান্তরিত করছেন আরও দক্ষ, উন্নত একজন মানুষে বা ব্যক্তিত্বে। এই কাজে কিন্তু গুরুদেব এটাই করেন। অন্ধকার থেকে তিনি কিন্তু আলোর দিকে শিক্ষার্থীকে নিয়ে যান। সেই যে গুরুদেব, সেই গুরু তিনি পরম ব্রহ্ম এবং তাকে আমরা সম্মান প্রদর্শন করি, তাকে আমরা প্রণমী। এই হচ্ছে গুরুদেব সম্পর্কিত ধারণার ব্যাখ্যান। এরপরে আমরা দেখে নেব পরবর্তী আমাদের যে স্লাইড রয়েছে, সেখানে আমরা দেখতে পাবো শিক্ষকের ভূমিকা। হ্যাঁ, শিক্ষকের ভূমিকা অবশ্যই তাকে একটি সুনির্দিষ্ট আদর্শ নিয়ে চলতে হবে, যে আদর্শ হবে উন্নত ব্যক্তিত্বের আদর্শ। কেমন হবে সেই আদর্শ? মনস্তত্ত্ব সম্পর্কিত জ্ঞান থাকবে তার, উদারতা, সহযোগিতা, সহমর্মিতা, সততা, সত্যবাদিতা এবং ইতিবাচক মানসিকতা থাকবে শিক্ষকের মধ্যে। যদি সেটা থাকে, এই ধরনের গুণাবলী যদি তিনি অধিকারী হন, তাহলে কিন্তু তিনি আদর্শ ব্যক্তি হয়ে উঠবেন এবং তাকে দেখে শিক্ষার্থী কিন্তু অনুকরণের মাধ্যমে শিক্ষার্থী শিখবে। সুতরাং শিক্ষক হতে গেলে আমাদের কিন্তু যেমন কিছু আদর্শের পরিপালন করতে হবে, আবার কিছু দায়িত্ব কর্তব্যও কিন্তু আমাদের উপরে বর্তায় রয়েছে। আমাদের সেই দায়িত্ব কর্তব্য কি? সেই দায়িত্ব কর্তব্য ব্যক্তিগত সম্পর্ক। এই সম্পর্ক কার সাথে? অবশ্যই শিক্ষার্থীর সাথে। যোগসূত্র রচনা আমরা কোথায় করব? বিভিন্ন কার্যকারণ প্রবাহের মধ্যে আমরা যোগসূত্র রচনা করব, বিভিন্ন ভাবনা, বিভিন্ন আদর্শের মধ্যে আমরা যোগসূত্র রচনা করব। আবার
বিভিন্ন শিক্ষার্থী তার মধ্যেও যোগসূত্র রচনা, এই যোগসূত্র রচনার মাধ্যমে কিন্তু আমরা শিক্ষার্থীর যে যৌক্তিক চিন্তাভাবনা, শিক্ষার্থীকে সুনির্দিষ্ট যে আদর্শ, সেই আদর্শের পথে আমরা নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাবো। অভিভাবকের সাথে সুসম্পর্ক, অবশ্যই শিক্ষার্থীকে জানতে গেলে জানতে হবে তার পরিবারকে, তার অভিভাবককে, এবং শিক্ষার্থী সম্পর্কিত তথ্য যদি দিতে হয়, দিয়ে শিক্ষার্থীকে আরও সুন্নত ব্যক্তিত্বের অধিকারী করে তুলতে হয়, তাহলে কিন্তু অভিভাবককে সঙ্গে নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। এবং শিক্ষক মশাই অবশ্যই সেই দায়িত্ব কর্তব্য পালন করবেন এবং শিক্ষার্থীকে উন্নত আদর্শের অধিকারী হতে সাহায্য করবেন। সক্রিয়তা ভিত্তিক যে শিক্ষা, সেই শিক্ষা কিন্তু শিক্ষক মশাই দান করবেন। উন্নত পাঠদান পদ্ধতি, সেই পাঠদান পদ্ধতি কিন্তু অবলম্বন করতে হবে। অবশ্যই মূল্যবোধের জাগরণের জন্য দলগত যে শিক্ষা ব্যবস্থাপনা, সেই শিক্ষা ব্যবস্থাপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে, যেখানে শিক্ষার্থীরা একসাথে কাজ করতে পারবে। শুধু একসাথে ক্লাসে বসা নয়, বিভিন্ন কাজে তারা একে অপরকে সহযোগিতা করবে। তার জন্য আমরা বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক দিতে পারি, আমরা ফিল্ড ট্রিপ করতে পারি, আমরা স্কারশন করতে পারি, আমরা এক্সিবিশন যে মেথড রয়েছে তেমন কিছু কাজও করতে পারি। আবার আমরা শিক্ষার্থীদের বিভিন্ন দলে বিভক্ত করে বিভিন্ন রকম দায়িত্ব অর্পণ করতে পারি এবং যে দায়িত্বের পর্যালোচনা করতে পারি। এরকম বিভিন্ন যে পদ্ধতি রয়েছে, যেখানে দলগত কাজকে যূথবদ্ধতাকে গুরুত্ব দেওয়া যায়, সেই কাজকেই শিক্ষক মশাই, সেই পদ্ধতিকেই শিক্ষক মশাই কিন্তু শ্রেণীকক্ষে অবলম্বন করবেন। এর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধের শিক্ষা আমরা তাদেরকে দিতে পারি, মূল্যবোধের শিক্ষায় তাদের শিক্ষিত করতে পারি। এবার কথা হচ্ছে, এই যে শিক্ষক মশাই কীভাবে মূল্যবোধের শিক্ষা দেবেন শিক্ষার্থীদের, এই কিছু পন্থা পদ্ধতির কথা এখানে বলা হয়েছে। এখানে আমরা শারীরিক দক্ষতার কথা বলছি। শারীরিক দক্ষতার বিকাশ যদি ঘটানো যায়, তাহলে কিন্তু মূল্যবোধের বিকাশ ঘটবে। আমরা জানি সুস্থ শরীরেই সুস্থ মনের আবাস। আমরা একটি প্রবাদ চলে আসা কথা, ল্যাটিন যে শব্দ, সেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মেন্স সানা ইন কর্পোরে সানো, যার অন্য অর্থে আমরা যাকে বলি সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। তো এই যে সুস্থ শরীর সুস্থ মনের আবাস, সেই আবাসস্থলকে যদি ঠিকঠাক রাখতে হয়, তার জন্য কী করতে হবে? তার জন্য ব্যায়াম করতে হবে, তার জন্য যোগা, তার জন্য শ্রমদান, তার জন্য খেলাধুলো। বর্তমান শিক্ষার্থীরা কিন্তু খেলাধুলা বিমুখ। তারা কিন্তু বৌদ্ধিক যে বিকাশ, অর্থাৎ শুধু পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, সেই রকম ভাবনাই কিন্তু তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তো সেখান থেকে বেরিয়ে এসে শারীরিক যে বিকাশ, সেই বিকাশের কথাকেও আমাদের মাথায় রাখতে হবে এবং পিতামাতাকে বোঝাতে হবে যে শারীরিক বিকাশটাও কিন্তু ততোধিক গুরুত্বপূর্ণ বৌদ্ধিক বিকাশের থেকে। তো এরপরে আমরা দেখছি বৌদ্ধিক যে দক্ষতা, বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রে পর্যবেক্ষণ, শনাক্তকরণ, সেই সাথে রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখানে বৌদ্ধিক দক্ষতার কথা বলছি। বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পর্যবেক্ষণ, শনাক্তকরণ, এছাড়া রয়েছে বিশ্লেষণ, সংশ্লেষণ, শ্রবণ, কথন, পঠন, লিখন, পৃথকীকরণ, সংরক্ষণ, প্রতিপালন, আবার সৃজনশীল চিন্তা, সচেতনতা, আত্মশিক্ষণ। আমরা যদি কিনা আমাদের যে আত্মসমালোচনা আমরা করি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে আমরা মূল্যায়ন করতে পারবো, আমরা কিন্তু সঠিকভাবে মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হব। আত্মশিক্ষণ হচ্ছে এমনই একটি বিষয় যা কিনা আমাদেরকে আত্মসচেতন করে এবং সৃজনশীল চিন্তা যদি সেখানে থাকে, সৃজনশীল চিন্তার প্রতিপালন যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু প্রকৃত অর্থে মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারি আমরা। যুক্তিবাদী চিন্তা চেতনার ক্ষেত্রে কার্যকরী বিষয় রয়েছে অবশ্যই পর্যবেক্ষণ, শনাক্তকরণ, বিশ্লেষণ এবং সংশ্লেষণ। এক্ষেত্রে আবার সহায়তা করে থাকে কথন, পঠন, লিখন ও শ্রবণ। কারণ আমরা যত বেশি মিশবো শিক্ষার্থীর সাথে, মানুষের সাথে, তত কিন্তু আমরা জানবো, আমরা বুঝবো, আমরা যুক্তির বিচারে আমরা বুঝতে পারবো যে কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা উচিত আর কোনটা অনুচিত। এই বোধ যদি আমাদের মধ্যে তৈরি হয়,
তাহলে কিন্তু প্রকৃত অর্থে আমাদের বৌদ্ধিক বিকাশ ঘটেছে বলে আমরা ভেবে নেব। সুতরাং বৌদ্ধিক বিকাশও কিন্তু দরকার শারীরিক বিকাশের সাথে সাথে। এর পরবর্তীতে আমরা দেখে নেব জীবনকেন্দ্রিক যে দক্ষতা, সেই জীবনকেন্দ্রিক দক্ষতার মধ্যে কী কী রয়েছে। জীবনকেন্দ্রিক দক্ষতার মধ্যে প্রথম আমরা রেখেছি যূথবদ্ধতার যে শিক্ষা, অর্থাৎ দলগত শিক্ষা, যেখানে শিক্ষার্থী একসাথে চলবে, বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে মিশবে, সেই ক্ষেত্রে উন্মুক্ত করতে হবে, শিক্ষক মশাই সেটা করবেন। এর আগেই আমরা বলেছি বিভিন্ন রকমের কার্যক্রম, সেই কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে এই যূথবদ্ধতাকে সুনিশ্চিত করা যায়। স্বাস্থ্য সচেতনতা, আত্মবিশ্বাস, আত্মসমীক্ষা, সহমর্মিতা, সমস্যার সমাধান, সিদ্ধান্ত গ্রহণ, এরকম বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে জীবনকেন্দ্রিক দক্ষতা, সেই দক্ষতার বিকাশ ঘটাতে পারি। শিক্ষক মশাই এখানে সহায়কের ভূমিকা গ্রহণ করবেন। তিনি আত্মবিশ্বাসী করে তুলবেন শিক্ষার্থীদের, যাতে তারা আত্মসমীক্ষা করে, আত্মপর্যালোচনা করে, সেই জায়গাও তিনি তৈরি করবেন। অর্থাৎ শিক্ষক মশাই দিনের শেষে শিক্ষার্থীকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে নিজেকে বিচার বিশ্লেষণ করার যে সদিচ্ছা, সেই সদিচ্ছাটুকু তৈরি করবেন। আমরা সমস্যা সমাধানের কথা এখানে বলছি। সমস্যার সমাধান তখনই করা যাবে যখন আমরা সমস্যায় পড়ব, আর এর জন্য বাস্তবতার সাথে কিন্তু আমাদের লড়াই করতে হবে। অর্থাৎ বাস্তবে আমাদের আসতে হবে, নামতে হবে, বাস্তবে বিভিন্ন কাজের সঙ্গে পরিচিত হতে হবে। সেই কাজ যখন আমরা করব তখনই কিন্তু সমস্যার সম্মুখীন হব, এবং আমরা আমাদের যুক্তিবোধের মাধ্যমে, ভাবনা চিন্তার মাধ্যমে কিন্তু সমস্যার প্রকৃত সমাধান আমরা করতে পারবো, আর এবং সিদ্ধান্ত গ্রহণও কিন্তু তারপরে আমরা করতে পারবো। সুতরাং বাস্তবের সাথে মোকাবিলা যতক্ষণ না আমরা করছি, ততক্ষণ কিন্তু এই সমস্ত ক্ষেত্র এর উন্নয়ন সম্ভবপর হচ্ছে না। সুতরাং আমাদের কিন্তু শিক্ষক মশাই তিনি প্রচেষ্টা চালাবেন যাতে শিক্ষার্থীদের মধ্যে শারীরিক, বৌদ্ধিক এবং জীবনকেন্দ্রিক যে দক্ষতা, সেই দক্ষতার বিকাশ ঘটে, এবং সেই ক্ষেত্রগুলোকে উন্মোচিত করতে হবে। শিক্ষার্থী যাতে সেই ক্ষেত্রের সাথে বিভিন্ন রকমের কার্যক্রমে অংশগ্রহণ করে, তাহলে প্রকৃত অর্থে কিন্তু আমরা মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারবো শিক্ষার্থীকে। এখানে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে বিদ্যালয়ের দায়িত্ব, কর্তব্য। বিদ্যালয়, বিদ্যার যে আলয়, তাকেই আমরা বলছি বিদ্যালয়। এটা একটি সামাজিক প্রতিষ্ঠান। একে আমরা ঘুরিয়ে অন্যভাবে বলি যে মিনিয়েচার অফ সোসাইটি। তো এই বিদ্যালয়ের মধ্যেই কিন্তু দিনের একটা সুনির্দিষ্ট সময় শিক্ষার্থী আসে, এবং সেই সুনির্দিষ্ট সময় তারা পাঠ্যক্রমের যে অধ্যয়ন সেটা তারা করে, পাঠ্যক্রমের যে প্রবাহ, সেই প্রবাহের মধ্যে দিয়ে তারা যায় এবং তারা শেখে, জানে, বোঝে। এই যে বিদ্যালয়, সে কিন্তু কি করবে, তার কি দায়িত্ব কর্তব্য রয়েছে, মূল্যবোধের যে শিক্ষা, সেই শিক্ষায় সুশিক্ষিত করার পশ্চাতে পাঠ্যক্রমের মাধ্যমে সচেষ্ট হতে হবে। অর্থাৎ পাঠ্যক্রমের মধ্যে যে বিভিন্ন দিক রয়েছে, আমরা বিগত আলোচনায় আমরা বলেছি পাঠ্যক্রমের মধ্যে অবশ্যই যে বাংলা, ইতিহাস, ভূগোল এবং ইংরেজি যে সাহিত্য, এই বিষয়গুলোর মাধ্যমেই কিন্তু শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ এর জাগরণ সেটা কিন্তু করা যায়। আবেগ সৃষ্টিও কিন্তু করা যায়। শিক্ষক মশাই যদি শিক্ষার্থীকে বিভিন্ন রকমের নির্দেশিকা দেন, বিভিন্ন রকম প্রবাদ, প্রবচন, গল্প, উদাহরণ, দৃষ্টান্ত, এগুলোর মাধ্যমে কিন্তু তিনি এটা করতে পারেন। তো সেই আবেগ সৃষ্টি করতে হবে যাতে শিক্ষার্থী তার গুরুত্ব বোঝে, সেই আদর্শের গুরুত্ব বোঝে, সেই কার্যাবলীর গুরুত্ব বুঝে যাতে সেগুলোকে আত্মস্থ করে। এই প্রচেষ্টা কিন্তু থাকতে হবে, এবং বিদ্যালয় এবং বিদ্যালয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে সমস্ত ব্যক্তিবর্গ, অর্থাৎ শিক্ষক মহাশয়, তারা সেই কাজগুলো কিন্তু করবেন। বিদ্যালয়ের সময় তালিকায় মূল্যবোধ শিক্ষার জন্য কিন্তু সুনির্দিষ্ট একটি ক্ষেত্র রাখা উচিত, একটি পিরিয়ড রাখা উচিত। সেখানে দলগত কাজ হতে পারে, প্রজেক্ট ওয়ার্ক হতে পারে, বা অবশ্যই আমরা মর্নিং অ্যাসেম্বলি দেখেছি, বা বিশেষ আলোচনা সভা, সপ্তাহে সুনির্দিষ্ট একটি দিনে, এই ধরনের বিভিন্ন কার্যক্রম, তার প্রতিফলন যদি আমরা সময় তালিকার মধ্যে রাখি, তাহলেই কিন্তু সেই কাজের আমরা চর্চা করতে পারবো দৈনন্দিনভাবে, এবং তাতে শিক্ষার্থীর উপকৃত হবে। প্রার্থনা সভার কথা আমি এখনই বললাম। বিশেষ দিবস উদযাপনের মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই
কি করতে পারি আমরা, সেই বিশেষ দিবসের গুরুত্বটাকে কিন্তু আমরা বুঝতে পারি এবং শিক্ষার্থীর সামনে সেই বিশেষ দিবসের গুরুত্বটাকে আমরা তুলে ধরতে পারি। এই বিশেষ দিবস উদযাপন যেমন হয়তো স্বাধীনতা দিবস হতে পারে, বসন্ত উৎসব হতে পারে, বিশ্ব সাক্ষরতা দিবস, এরকম অনেক বিশ্ব পরিবেশ দিবস, এই ধরনের কার্যাবলীর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা সেই সমস্ত ক্ষেত্র, সেই সমস্ত কাজ, সেই সমস্ত ব্যক্তি, সেই সমস্ত দিন, সেই সমস্ত ক্ষেত্র তার গুরুত্ব বুঝতে পারবে এবং সেগুলো আত্মস্থ করতে পারবে। আর সেটা যদি করতে পারে তাহলে কিন্তু প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হবে, মূল্যবোধের শিক্ষাতে শিক্ষিত হবে। সাফাই কর্মসূচি পালন, বিদ্যালয় সেই কাজ করতে পারে। সাফাই খুব ছোট্ট একটি শব্দ, ছোট্ট একটি ধারণা, কিন্তু আমরা যত্রতত্র নোংরা ফেলছি, আমরা আবর্জনা ফেলছি, সেই ধারণা আমাদের মধ্যে তৈরি হয়নি। যে ধারণা কিনা সাফাই এই বিষয়টাকে কেন্দ্র করে আবর্তিত হয়, যেখানে আমরা যত্রতত্র নোংরা ফেলতে পারি না, আমরা যেখানে বসবাস করি সেটা সর্বাঙ্গ সুন্দর করে তোলাই হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের পরিবেশকে রক্ষার দায়িত্ব হচ্ছে আমাদের। সুতরাং এই সাফাই কর্মসূচি, যেখানে ছোট ছোট বাচ্চারা বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করে, বিদ্যালয়ে পড়ে থাকা পাতা, বিভিন্ন প্লাস্টিক, সেগুলোকে ডাস্টবিনে জোগাড় করে, সেগুলো সুনির্দিষ্ট পদ্ধতিতে প্রকরণে সেগুলোকে নষ্ট করে। তো এইগুলোর মাধ্যমে কাজের প্রতি, শ্রমের প্রতি যে ভালোবাসা, সম্মান এবং সেই বিষয়কে জানা, সেই পন্থা পদ্ধতি প্রকরণকে জানা, সেই বিষয়গুলো কিন্তু হতে পারে। সুতরাং এই ধরনের কর্মসূচি কিন্তু বিদ্যালয়ে অনুসরণ আবশ্যিক একটি বিষয়। খেলাধুলোর প্রসঙ্গ আমরা সকলেই জানি, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধের বিকাশ ঘটে এবং যদি কিনা শিক্ষার্থী খেলাধুলো করে তাহলে কিন্তু তার মধ্যে দলগত যে মানসিকতা তৈরি হবে, তার ফলে সে কিন্তু কোনো রকম বিভেদ, কুসংস্কারের বশবর্তী সে আর থাকবে না। সে সবার সাথে মিশে নতুনকে গ্রহণ করার ক্ষমতা তার মধ্যে তৈরি হবে। সে চিনতে পারবে, যৌক্তিক যে চিন্তা চেতনা, বাছবিচার, এই ক্ষমতা তার মধ্যে তৈরি হবে। সমাজসেবা ও সচেতনতামূলক যে কাজ, সেই কাজের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীর মূল্যবোধের শিক্ষা তার মধ্যে আসতে পারে, মূল্যবোধের শিক্ষা শিক্ষিত হতে পারে। বাগান তৈরি, অবশ্যই এই ধরনের কাজগুলো, এই কাজগুলো কিন্তু আমাদেরকে ধ্বংসাত্মক মানসিকতার মুখাপেক্ষি করে না, আমাদেরকে সৃজনশীল করে তোলে। সৃষ্টি সুখের উল্লাসে মত্ত হয়ে যাই আমরা এই ধরনের কার্যাবলীর মাধ্যমে। শিক্ষার্থীদেরকে এই ধরনের কাজের স্বাদ তাদের নিতে দিতে হবে, সেই ক্ষেত্র তৈরি করতে হবে। এখানে পরবর্তী কাজে আমরা দেখতে পাচ্ছি দেওয়াল পত্রিকা লিখন, পোস্টার লিখন, এগুলো অবশ্যই কিন্তু নান্দনিক চিন্তা চেতনার বশবর্তী হয়ে আমরা করি। তার অনুশীলন বিদ্যালয়ে করা দরকার। সেই নন্দন তত্ত্ব, সেই চেতনা শিক্ষার্থীর মধ্যে তৈরি করা উচিত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে, এবং বিদ্যালয়ে কিন্তু সেই কাজ করতে পারে। এখানে ফ্ল্যানেল বোর্ড পরিচালনা, অর্থাৎ এখানে এক ধরনের দায়িত্ব শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে, যেখানে ফ্ল্যানেল বোর্ড, সুনির্দিষ্ট কিছু কার্ড, সেখানে শিক্ষার্থীরা বা বিভিন্ন পোস্টার বা ছবি, তার যেখানে কিছু বার্তা থাকে সেই পোস্টার, কার্ড বা ছবিতে, যেগুলো শিক্ষার্থীরা পরিচালনা করেন এবং সেই বোর্ডে সেগুলোকে লাগিয়ে দেন এবং তার দায়িত্বে কিছু শিক্ষার্থী থাকবে। তো এইভাবে প্ল্যানেল বোর্ড পরিচালনার দায়িত্ব দেওয়া যায়, তাতে দায়িত্ববোধ শিক্ষার্থীর মধ্যে তৈরি হয়। বিদ্যালয় স্বায়ত্তশাসন, অর্থাৎ সেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভালো মন্দর বাছবিচার করতে পারে, তার জন্য তারা আলোচনা করতে পারে এবং তাদের একটি বডি তৈরি হতে পারে। এই স্বায়ত্তশাসনের বিভিন্ন রূপ রয়েছে, যেমন আমরা সেই সর্দার পড়ো প্রথা আমরা দেখেছিলাম, সেখানে শিক্ষার্থীর হয়তো দায়িত্ব আছে বটে, কিন্তু সে নিজে সেখানে গণতান্ত্রিকতার কোনো ক্ষেত্র নেই। বর্তমানে কিন্তু পার্লামেন্টারি সিস্টেম রয়েছে, হাউস সিস্টেম রয়েছে, আবার আমরা দেখেছি যে ছাত্র সংসদ যে পন্থা পদ্ধতি, সেগুলোও রয়েছে। সাধারণত ছোট বিদ্যালয়ে সেখানে পার্লামেন্টারি সিস্টেম এখন চালু রয়েছে, আমরা দেখছি সেখানে খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী বা এই ধরনের সব বিভিন্ন নামকরণ করা হয়, সেই ধরনের দায়িত্ব দেওয়া হয়। যারা এই কর্মসূচির মধ্যে দিয়ে যায়, এই দায়িত্বগুলো পালন করে, তারা কিন্তু সেই বিষয়ের প্রতি উদাসীন থাকতে পারে না। তারা সেইগুলো সম্পর্কে ভাবনা চিন্তা করে, সেগুলো তারা শেখে এবং বোঝে, এবং সেগুলো কিন্তু তাদের উন্নত জীবন যাপনের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করে। তাহলে বিদ্যালয় স্বায়ত্ত শাসন, সে যেমন গণতান্ত্রিক চিন্তা চেতনার বিকাশ ঘটায়, সে যেমন দায়িত্ববোধ শিক্ষার্থীর মধ্যে তৈরি করে, সে আবার কিন্তু শিক্ষার্থীকে ভালো মন্দের বাছবিচার করে কীভাবে বাঁচতে হবে, সুস্থ শরীর কীভাবে তৈরি করতে হবে, সেগুলো সম্পর্কেও সচেতন করে। সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান, আন্তঃপ্রতিযোগিতা, ভ্রমণ,
বিশ্ব বিদ্যালয় যে জাদুঘর, সেই বিদ্যালয় জাদুঘর তৈরি, সেই বিদ্যালয় জাদুঘর পরিচালনা, এই ধরনের কাজ বা আমরা বিদ্যালয়ের যে লাইব্রেরি, গ্রন্থাগার সেগুলো তৈরি, সেগুলো পরিচালনা, এই ধরনের কাজের মাধ্যমে আমরা প্রদর্শনশালার কথা এখানে আমরা বলতে পারি। এইগুলোর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীর মধ্যে দায়িত্ববোধ তৈরি হয়। বারবার একই কথাই বলা হচ্ছে। আমরা এখানে সৃজনত্ব কার্যাবলীর কথা আগেও বলেছি, নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা, কাঙ্ক্ষিত প্রচেষ্টা, এই যাবতীয় বিষয় বিদ্যালয় শিক্ষার্থীর ভালোর জন্য যাই করুক না কেন, যে উদ্যোগী নিক না কেন, সেটা কোথাও না কোথাও কিন্তু সদর্থক ভূমিকা পালন করে, যদি কিনা ইতিবাচকভাবে সেই কার্যাবলীর পরিকল্পনা আমরা করি। তো এই উদ্যোগটাই হচ্ছে আসল, কাঙ্ক্ষিত প্রচেষ্টাটাই কিন্তু আসল। আমরা এই প্রচেষ্টা করি না, আমরা শুধুমাত্র কারিকুলাম সেটাকে শেষ করা, অর্থাৎ যাকে আমরা বলছি সিলেবাসকে শুরু এবং শেষ, যাতে তারা ভালো নাম্বার পায়, সেদিকেই আমাদের লক্ষ্য। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত প্রচেষ্টা এমনটা হওয়া উচিত নয় যে শুধুমাত্র ওই সিলেবাসকে শেষ করতে হবে। আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা এমনই হওয়া উচিত বিদ্যালয়ের পক্ষ থেকে বা শিক্ষক মশাই হিসেবে, যে শিক্ষার্থী যাতে উন্নত ব্যক্তিত্বের অধিকারী হয় এবং সে যুক্তি দ্বারা ভালো মন্দর বাছবিচার করতে পারে, ঔচিত্য অচিত্য অনুচিত্য বোধ তার মধ্যে যাতে তৈরি হয়, এবং সে যেন সেইভাবে কাজ করে, শুধুমাত্র ওই বিদ্যালয়ে যে কদিন সে আছে সেই কদিন নয়, আজীবন। আর তাতেই কিন্তু সমাজ সভ্যতা উপকৃত হবে। আমরা আজকের এই আলোচনায় আমরা দেখলাম যে শিক্ষক মশাই কীভাবে আমাদের যে সমাজ, সেই সমাজকে উন্নত করতে পারেন, ভাবি প্রজন্ম যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীকে উন্নত ব্যক্তিত্বের অধিকারী করতে পারে, কিভাবে মূল্যবোধ শিক্ষা শিক্ষিত করতে পারে, এবং শিক্ষকদের দায়িত্ব কর্তব্য কী রয়েছে। শিক্ষকের দায়িত্ব কর্তব্য কিন্তু অবশ্যই সে নিজে আগে সেই উন্নত ব্যক্তিত্বের অধিকারী হবে এবং তাকে দেখে শিখবে শিক্ষার্থীরা। আপনি আচেরি ধর্ম শিখাও অপরে, এই যে চিরন্তন সত্য, সেই চিরন্তন সত্যকে অনুসরণ করবে কিন্তু শিক্ষক মশাই। শুধুমাত্র গাল ভরা কথা নয়, নিজের জীবনেও কিন্তু অনুসরণ করতে হবে সেই মূল্যবোধকে, তাহলেই কিন্তু শিক্ষার্থী প্রকৃত অর্থে আমাদের দ্বারা শিক্ষিত হবে। আমরা শিক্ষা কী জিনিস জানি? শিক্ষা প্রসঙ্গে বলতে গেলে আমাদের অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতগময়, আমরা এই ব্যাখ্যান, এই পংক্তি সম্পর্কে আমরা সবাই জানি। অর্থাৎ এখানে অসৎ সে অবশ্যই সতের দিকে, অর্থাৎ যা কিছু সৎ, যা কিছু ভালো, সেই দিকে আমরা এগিয়ে যাব। অসৎ অর্থাৎ এখানে আমরা বলতে চাইছি যা কিনা মিথ্যা, সেই মিথ্যা থেকে সত্যের পথে আমরা এগিয়ে যাব। তমসমা জ্যোতির্গময়, এখানে অন্ধকার অর্থাৎ অজ্ঞানতা, এবং জ্যোতির্গময় অর্থাৎ আমাদের আলোর দিকে আমাদের এগিয়ে যেতে হবে, অর্থাৎ জ্ঞানের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। মৃত্যুর মা অমৃতগময়, অর্থাৎ মৃত্যু সেটা কখনোই কাম্য নয়। আমরা অমৃতের পুত্র হব, আমরা অমৃতের সন্ধান নেব এবং তার জন্য ভালো কিছু আমরা করব। আমরা নশ্বরতাকে ত্যাগ করব এবং আমরা মুক্তির দিকে এগিয়ে যাব। আর এই এগিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু সাহায্য করতে পারে শিক্ষক মশাই, বিদ্যালয় এবং অভিভাবক। সামগ্রিকভাবে যূথবদ্ধতা, অর্থাৎ একটা সূত্রে গ্রথিত হয়ে যদি আমরা এই সভ্যতাকে, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাই, যেখানে থাকবে অভিভাবক, যেখানে থাকবে সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ, যেখানে শিক্ষক থাকবেন, যেখানে ছাত্র থাকবেন, এই সকলে মিলে শেখা এবং শেখানো, এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার মাধ্যমে যদি আমরা ভাবি প্রজন্মকে কিছু সত্য দর্শন করাতে পারি, তাহলেই হয়তো আমাদের এই শিক্ষাদান ফলপ্রসূ হবে এবং এই পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে। তো এইটুকু বলেই, এই আশা রেখেই আমরা আমাদের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।